প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি গ্যাস সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমি অ্যাভোগাড্রো সূত্র নিয়ে আলোচনা করব। অ্যাভোগাড্রো সূত্রের বিবৃতি হলো স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের ব্র্যাকেটে মৌলিক ও যৌগিক সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সে ধরো এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি, তিনটা পাত্র এ বি সি। অক্সিজেন গ্যাস এই পাত্রের মধ্যে আছে, তার প্রেশার পি, তাপমাত্রা টি। নাইট্রোজেন গ্যাস বি পাত্রের মধ্যে আছে, তার প্রেশার পি, তাপমাত্রা টি। সি পাত্রে আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারও প্রেশার পি, তাপমাত্রা টি। আয়তন, প্রত্যেকের আয়তন ভি। তার মানে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তার মানে এদের অণুসংখ্যা সমান হবে। অক্সিজেনের যে অণুসংখ্যা হবে, নাইট্রোজেনের একই অণুসংখ্যা হবে, আর কার্বন ডাইঅক্সাইডের অণুসংখ্যা একই হবে। অণু হলো অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী 6.023 × 10⁻23টি অণু থাকবে। প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে আয়তন যদি সমান থাকে, অণুসংখ্যাও সমান হবে। এটাই হলো অ্যাভোগাড্রো সূত্রের মূল কথা। ব্যাখ্যায় আসি। মনে করি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন ভি, মোল সংখ্যা যদি n হয়, সুতরাং অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু n যখন পি ও টি স্থির থাকে, বা ভি সমান কে এন, বা ভি বাই এন ইকুয়াল টু কে। 1 নম্বর সমীকরণ। এটা একটা কে হলো সমানুপাতিক ধ্রুবক। বিটা যদি পরিবর্তিত হয়ে ভি1 হয়, এনও পরিবর্তিত হয়ে n1 হবে। তাহলে ভি1 বাই n1 ইকুয়াল টু কে। 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 এবং 2কে করে তুলনা করে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই এন ইকুয়াল টু ভি1 n1 ইকুয়াল টু কে। 3 নম্বর সমীকরণ। এটা হলো অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক সমীকরণ, যেখানে দুইটা আয়তন আছে, ভি, ভি1, আর মোল সংখ্যা দুইটা আছে, মোল সংখ্যা এন, n1। গেল অ্যাভোগাড্রো সূত্র। এখন আমরা গেলুসাকের চাপের সূত্রের বিবৃতি দেব। স্থির আয়তনের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। ব্যাখ্যা: কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ সমান পি, আয়তন পি এবং তাপমাত্রা টি হলে পি ইকুয়াল টু টি হলে চাপের সূত্র মতে ভি প্রপোর্শনাল টু টি যখন ভি স্থির থাকে, বা পি ইকুয়াল টু কে টি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। তো এখান থেকে আমরা লিখতে পারি পি বাই টি ইকুয়াল টু কে। 1 নম্বর সমীকরণ। পি1 যদি পরিবর্তিত হয়ে পি যদি পরিবর্তিত হয়ে পি1 হয়, টিও পরিবর্তিত হয়ে টি1 হবে, ইকুয়াল টু কে। সমীকরণ 1 ও 2 থেকে আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু পি1 ডিভাইডেড বাই টি1 ইকুয়াল টু কে। এটা হলো গেলুসাকের চাপের সূত্রের গাণিতিক সমীকরণ। এখন আসো গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র আলোচনা করার আগে আমাদের জানতে হবে ব্যাপনটা কি আসলে।
ব্যাপন হলো কোনো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থের তরল, কঠিন, বায়বীয় এগুলো স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমাদের ব্যাপন বলি আমরা। এখন সূত্রের বিবৃতিটা জানি। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত। তার মানে একটা বাড়লে আরেকটা কমবে। মনে করি কোনো গ্যাসের ঘনত্ব ডি, ব্যাপন হার ইকুয়াল টু আর হলে সূত্রানুসারে আর প্রপোর্শনাল টু 1/√D বা আর ইকুয়াল টু কে ইন্টু 1/√D। এটা একটা গ্যাসের ক্ষেত্রে। যদি দুইটা গ্যাস হয় তাহলে R1 প্রপোর্শনাল টু 1/√D1, R2 প্রপোর্শনাল টু 1/√D2। সমীকরণ 1, সমীকরণ 2। এখন সমীকরণ 1কে 2 দ্বারা ভাগ করলে আমরা এই ধরনের একটা তৃতীয় সমীকরণ পাই, R1 ডিভাইড বাই R2 ইকুয়াল টু √D2/D1। এই গেল গ্রাহামের ব্যাপন সূত্র। এরপরে আসি ডাল্টনের আংশিক চাপ সূত্র। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপসমূহের যোগফলের সমান। ব্যাখ্যা: মনে করি একটি গ্যাস পাত্রের আয়তন ভি, এতে স্থির তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের নমুনা পৃথকভাবে রাখা হলে তাদের চাপ হয় যথাক্রমে P1, P2, P3 ইত্যাদি, এবং গ্যাস মিশ্রণের চাপ P হলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে আমরা লিখতে পারি P ইকুয়াল টু P1, P2, P3। এখন আসি কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান। সমস্যাগুলো লিখতেছি আমি, সমাধানও করে দিব ইনশাআল্লাহ। সমস্যা 1। সমস্যা 1। একই তাপমাত্রা ও চাপে একই তাপমাত্রা ও চাপে কোনো পাত্রের একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস ও
ক্লোরিন এর পৃথকভাবে নিঃসরণ হার যথাক্রমে 6:5। ক্লোরিনের ঘনত্ব 36 হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব ও আণবিক ভর কত হবে? প্রশ্ন সমাধান। আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি দেখি R1 divided by R2 equal to D2 divided by D1। প্রশ্ন মতে R1 হলো 6, গ্যাসের ঘনত্ব D1 ওয়াট, ক্লোরিনের নিঃসরণ আর R2 equal to 5। ক্লোরিনের ঘনত্ব D2 equal to 36। এখন আমরা মানগুলা বসাবো এখানে। সুতরাং 6/5 equal to 36/D1। উভয় দিক থেকে বর্গ করে আমরা পাই 36/25 equal to 36/D1। তাহলে এখানে D1 equal to পাওয়া যাবে 25। সুতরাং অজ্ঞাত গ্যাসের ঘনত্ব সমান 25। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর সমান
into 25 equal to 50. এটাই হলো উত্তর। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর 2 into 50 25 equal to 50। আরেকটা সমস্যা দেখো দিচ্ছি আমি বলে খেয়াল করো। সমস্যা 2, একটি গ্যাসের তাপমাত্রা, এটা চার্লসের সূত্র থেকে, একটি গ্যাসের তাপমাত্রা 70 ডিগ্রি সেন্টিগ্রেড হতে বাড়ান হলো। ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল। কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল। আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাপমাত্রা কত বৃদ্ধি পেল? তাপমাত্রা কত বৃদ্ধি পেল, এটা বাইর করতে হবে। সমাধান, এটা চার্লসের সূত্র অনুযায়ী করতে হবে। চার্লসের সূত্র অনুসারে আমরা কি জানি? V1/T1 সমান V2/T2। T2 equal to V1 T1 V2 T1 V1। এখানে মান বসাইলে B 290 V ইকুয়াল টু হয় 580 কেলভিন। প্রশ্ন মতে T1 17 প্লাস 273 ইকুয়াল টু 290, আর V1 হয়
বি মিলিলিটার, আর T2 ওয়াট, আর আয়তন B2 যেটা সেটা হলো 2 × V মিলিলিটার। এই মানগুলো এখানে বসানো হয়েছে, বসানোর কত পাওয়া গেছে? পরিবর্তিত তাপমাত্রা 580 কেলভিন। তাপমাত্রা কত বৃদ্ধি পেল? তাপমাত্রা বৃদ্ধি ওই 580 থেকে 273 বিয়োগ করতে হবে। 580 মাইনাস 273, তিনশো 7 ডিগ্রি সেন্টিগ্রেড। সমান 307 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হল উত্তর। তারপর তাপমাত্রা বৃদ্ধি যেটা, সেটা আবার 307 থেকে বিয়োগ দিতে হবে। 307 মাইনাস 70 ডিগ্রি সেন্টিগ্রেড। 70 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ দিলে কত আসবে? 290 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে এখানে ক্লাস শেষ করছি। আগামী দিন অন্য বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো। আজ এখানে রাখছি।